আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের রাজশাহী বোর্ড 2020-এ আসা একটা প্রশ্ন সলভ করব। দেখো, এই প্রশ্নে উদ্দীপকটা একটু ভালো মতো পড়তে হবে। উদ্দীপকটা কি বলছে দেখো, যে এ হতে উৎপন্ন শব্দ, এ কোনটা? এই যে এটা, অর্থাৎ উৎপন্ন শব্দ, যেখান থেকে শব্দ উৎপন্ন হয় সেটাকে আমরা সোর্স বলবো। এ হতে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে, আর কোনটা? এই যে এটা, আর হচ্ছে প্রতিফলক বা রিফ্লেক্টর। আর এ বাধা পেয়ে পুনরায় এ এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, অর্থাৎ এটা বলতেছে যে এই যে এ যে শব্দ উৎপন্ন করবে, এখান থেকে শব্দটা এসে প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার এই এর নিকট আসতে, এই এর নিকট আসতে যে সময়টা লাগে সেই সময়টা কিন্তু দেওয়া আছে 0.143 সেকেন্ড। ঠিক আছে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। এটা দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো তারপরে এটা কিন্তু মুখস্থ করে রাখবা, কারণ অনেক সময় দেওয়া থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এখন ক নম্বর প্রশ্ন বলছে তীক্ষ্ণতা কি? শব্দের তীক্ষ্ণতা কি? আচ্ছা, শব্দের তীক্ষ্ণতা বলতে বোঝায়, খেয়াল করো, একই তীব্রতার দুটা শব্দের তীব্রতা একই। তীব্রতা বা প্রাবল্য সম্পর্কে তোমরা জানো, প্রাবল্যের একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের শব্দ উৎপন্ন হচ্ছে মনে করো, তাহলে প্রতি একক ক্ষেত্রফল, তুমি যদি মানে 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থের একটা শেপ কল্পনা করো বা ক্ষেত্রফল কল্পনা করো বা স্পেস কল্পনা করো, ওই স্পেসের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি সঞ্চালিত হচ্ছে সেটা হচ্ছে কি? শব্দের প্রাবল্য বা তীব্রতা। তাহলে এখন এরকম যদি হয় যে এ একটা শব্দ, বি একটা শব্দ, দুইটার প্রাবল্য একই, তীব্রতা একই, এখন দুইটার তীব্রতা একই, প্রাবল্য একই, খেয়াল করো, মনে করো এটাও ধরলো হচ্ছে 10 ওয়াট পার মিটার স্কয়ার, এটাও ধরলো যে 10 ওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে, এটা এখন তাহলে এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? দেখো, এই দুইটা শব্দের মধ্যে তীব্রতার কোনো পার্থক্য নেই, একই তীব্রতার বা একই প্রাবল্যের দুইটা শব্দ। এই দুইটা শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে আলাদা করা যাবে, অর্থাৎ এই যে দেখো, এই দুটো তো একই, তাই না? এই দুটো কি একই? তাহলে কি বৈশিষ্ট্য, মানে কোন বৈশিষ্ট্যটা তাদের আলাদা? যে বৈশিষ্ট্য দ্বারা তাদেরকে পৃথক করা যাবে সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো শব্দের তীক্ষ্ণতা বা পিচ। কথা কি বুঝছো? অর্থাৎ প্রাবল্য যদি একই হয়, তাহলে শব্দ দুইটা যদি ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন শব্দেরও কিন্তু প্রাবল্য একই হতে পারে। তাহলে প্রাবল্য যদি একই হয়, শব্দের তীব্রতা যদি একই হয়, তাহলে অন্য যে বৈশিষ্ট্য দিয়ে আমরা শব্দ দুইটাকে আলাদা শনাক্ত করতে পারবো, সেই বৈশিষ্ট্যটাকে বলবো আমরা তীক্ষ্ণতা বা পিচ। এরপর খ নম্বরে আসি। দেখো, বায়ু মাধ্যমে বেগের তারতম্য হয় কেন? তাপমাত্রা, তোমরা জানো যে বায়ুতে শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যত বৃদ্ধি পাবে বায়ুতে শব্দের বেগ তত বৃদ্ধি পায়। আবার দেখো, বায়ুতে যদি আর্দ্রতা বেড়ে যায়, মানে ভেজা বায়ু, কল্পনা করো ভেজা বায়ু এবং শুষ্ক বায়ু, হ্যাঁ, তো বায়ুতে যদি আর্দ্রতা বেড়ে যায়, তাহলে আমরা আরও একটা সূত্র জানি। দেখো, বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এটা জানি। আবার এই বেগটা হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বলছি? বেগটা, এটা তোমরা মনে হয় পড়ো নাই, যাই হোক জেনে নাও। বেগ হচ্ছে পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তার মানে তাপমাত্রা যদি বৃদ্ধি করো, বেগও কি পাবে? বৃদ্ধি পাবে। আর এই যে বেগটা, বায়ু মাধ্যমে যে বেগটা, এইটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে ঘনত্ব যত বৃদ্ধি পাবে, ঘনত্ব যত বাড়বে, নিচের মানটা যত বাড়বে, ব্যস্তানুপাতিক মানে এটা যত বাড়বে এটা তত কমবে, এটা যত কমবে এটা তত বাড়বে। ঠিক আছে, তাহলে ঘনত্ব যদি বাড়ে বেগ কমবে। কথা কি বুঝছো? ঘনত্ব যদি বাড়ে বেগ কি হবে? কমবে। এখন কথা হচ্ছে আর্দ্র বায়ু এবং শুষ্ক বায়ু, কোথায় বায়ুর ঘনত্ব বেশি? খেয়াল করো, আমরা দেখো, বায়ু আর্দ্র হয় কখন? যখন বায়ুতে বায়ু প্লাস কি থাকে? জলীয় কণা থাকে। কি থাকে? জলীয় কণা। তখন কি হয়? বায়ুটা আর্দ্র হয়, তাই তো? এটা হচ্ছে আর্দ্র বায়ু। আর শুষ্ক বায়ুতে কি থাকে? শুধুমাত্র বায়ু থাকে। খেয়াল করিও, শুধুমাত্র কি থাকে? বায়ু থাকে। শুষ্ক বায়ুতে শুধু বায়ু থাকে, আর আর্দ্র বায়ুতে বায়ু থাকে প্লাস জলীয় কণা থাকে। এখন কথা হচ্ছে যে কোথায়
বেগটা বেশি হবে। খেয়াল করো বেগ কোথায় বেশি হবে। এখন দেখো ঘনত্ব যেখানে কার ঘনত্ব? বায়ুর ঘনত্ব। কিন্তু দেখো জলীয় বাষ্প যদি থাকে, জলীয় বাষ্প যদি বায়ুতে থাকে তাহলে ঘনত্ব কমে নাকি বাড়ে? ঘনত্ব কার? ঘনত্ব হচ্ছে বায়ুর। তাহলে জলীয় বাষ্প, খেয়াল করো একটা নির্দিষ্ট আয়তন নিলা তুমি, এই আয়তনের মধ্যে মনে করো বায়ুও আছে জলীয় বাষ্পও আছে। আবার এই আয়তন নিলা, এখানেই সেম আয়তন, ঠিক আছে, সেম আয়তন, এখানে শুধু বায়ু আছে। তাহলে দেখো তো এই বায়ুর জায়গায় কিছু পরিমাণ জলীয় কণা বায়ুকে সরায় দিয়ে সে নিজে জায়গাটা দখল করছে না এই আয়তনে। তাহলে দেখো বায়ুর কণা কি? বায়ুর কণার পরিমাণ কমে গেছে না? কেন কমে গেছে? কারণ এই আয়তন যদি তুমি নাও, খেয়াল করো এখানে জলীয় কণা যদি তুমি দাও, খেয়াল করো জলীয় কণা যদি দাও, মনে করো এটা হচ্ছে 5 ঘনমিটার আয়তনের একটা জায়গা, এটা হচ্ছে 5 ঘনমিটার আয়তনের একটা জায়গা। এই 5 ঘনমিটারে শুধুমাত্র বায়ু আছে, শুধু বায়ু আছে। আর এই 5 ঘনমিটারে কি আছে? বায়ুও আছে, জলীয় কণাও আছে। তাহলে এখন বলো তো এইখানে বায়ু বেশি আছে নাকি এখানে বায়ু বেশি আছে? এখানে বায়ু বেশি আছে নাকি এখানে বায়ু বেশি আছে? এখানে অবশ্যই বায়ু বেশি আছে, কারণ এখানে অন্য কেউই নেই, পুরো জায়গা জুড়েই বায়ু আছে। আর এখানে কি তুমি বায়ুর সাথে জলীয় কণা দুইটা মিলেই আছে কত? এই 5 ঘনমিটারের মধ্যে দুইটা মিলেই আছে। তার মানে এই জলীয় কণা কি করছে? এখান থেকে যে বায়ুটা থাকার কথা ছিল সেটাকে অপসারণ করে দিয়ে নিজে জায়গা দখল করছে। তার মানে বায়ুর ঘনত্ব, খেয়াল করো শুধু বায়ু কল্পনা করো, জলীয় কণা কিন্তু না, ঠিক আছে? তাহলে শুধু বায়ুর ঘনত্ব কোথায় বেশি? তাহলে ঘনত্ব সমান কি বলো? রো ইজ ইকুয়াল আমরা জানি m/v। তাহলে একক আয়তনে যে পরিমাণ ভর থাকে, তাহলে খেয়াল করো আমি যদি এটা 1 ঘনমিটার আয়তন নেই, এটা যদি 1 ঘনমিটার আয়তন নেই, খেয়াল করো তাহলে এখানে যদি 1 কেজি থাকে, 1 কেজি পরিমাণ বায়ু থাকে, 1 কেজি পরিমাণ বায়ু থাকে, তাহলে দেখো তো 1 ঘনমিটারে 1 কেজি, তার মানে ঘনত্ব হচ্ছে 1 কেজি পার মিটার কিউব। আবার এখানে খেয়াল করো এখানে যদি 1 কেজি থাকে, দেখো বায়ু আছে জলীয় কণা আছে, কিন্তু বায়ু আছে শুধু 1 কেজি, তাহলে এখানে কি 1 কেজির চেয়ে বেশি বায়ু থাকবে না? কারণ এখানে তো জলীয় কণা নাই, এই আয়তন পুরোটা জুড়েই কি আছে? বায়ু আছে। কথা কি বুঝছো? তাহলে এখানে কি আর 1 কেজি থাকবে? অবশ্যই 1 কেজির চেয়ে কি থাকবে? বেশি থাকবে, ধরলাম 1.5 কেজি। কথা কি বুঝতেছো? তাহলে দেখো ঘনত্বটা কোথায় বেশি হয়? রো ইজ ইকুয়াল 1.5/1, তার মানে 1.5 কেজি পার মিটার কিউব। আর এখানে কত? 1/1 মানে 1 কেজি পার মিটার কিউব। কথা কি বুঝছো? তাহলে বায়ুতে জলীয় কণা যখন মিক্স হবে তখন বায়ুর ঘনত্ব কমবে, বায়ুর ঘনত্ব কমবে। আর দেখো বায়ুর ঘনত্ব যখন কমবে, বায়ুতে বেগ কত হবে? শব্দের বেগ তত কি হবে? বাড়বে। কারণ এটা কি? ব্যস্তানুপাতিক। ঘনত্ব যত কমবে বেগ তত বাড়বে। কথা কি বুঝছো? তার মানে যে বায়ু যত বেশি আর্দ্র সেখানে বায়ুর ঘনত্ব তত কম। মানে আর্দ্র মানে কি? জলীয় কণা বেশি। তাহলে যেখানে জলীয় কণা বেশি সেখানে কি? বায়ুর পরিমাণটা কম। পরিমাণ কম মানে কি? সেখানে বায়ুর ঘনত্ব কম। আর বায়ুর ঘনত্ব যেখানে কম, খেয়াল করো বায়ুর ঘনত্ব যেখানে কম, বায়ুর ঘনত্ব যেখানে কম সেখানে কি বেশি বলো তো? বেগ তত বেশি, সেখানে বেগ তত বেশি। কথা কি বুঝছো? এই জন্য আর্দ্র বায়ুতে, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ুতে কি হয়? বেগটা বেশি হয়। কেন? কারণ সেখানে বায়ুর ঘনত্ব কম। কথা কি বুঝছো? এটা বোঝাচ্ছে যে বায়ু মাধ্যমে বেগের তারতম্য হয় দুইটা কারণে। একটা হচ্ছে দেখো যদি তাপমাত্রা পরিবর্তন করি তাহলে বেগ পরিবর্তন হয়, আর ঘনত্ব যদি পরিবর্তন করি মানে আর্দ্র শুষ্ক করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হয়? বেগের তারতম্য ঘটে। কথা কি বুঝছো? আচ্ছা এখন আমরা গ নম্বরে চলে যাই একটু। দেখো তো গ নম্বর বলছে যে উল্লিখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা উল্লিখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করবো আমরা। দেখো গ নম্বর। আচ্ছা তাহলে এই স্থানে একটা ঘটনা দেওয়া আছে, সেটা হচ্ছে যে এ হতে উৎপন্ন শব্দ আরে বাধা পেয়ে পুনরায় এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। এই সময়টা দেওয়া আছে, খেয়াল করো তো এই সময়টা হচ্ছে এখানে শব্দ উৎপন্ন হলো, এখানে গেল, বাধা পেল, বাধা পাওয়ার পর আবার এখানে চলে আসলো, এখানে আসার সেই সময়টা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো? আমরা এখান থেকে লিখতে পারি যে টি সমান কি বলতো? 2d/v। 2d কেন? কারণ এই ডিস্টেন্সটা দুইবার, একবার d আরও একবার d, দুইবার অতিক্রম করছে। আচ্ছা এখন এই ভিটা বের করবো। এই ভিটা কি? এই ভিটা হচ্ছে ওই দিন বায়ুতে যে তাপমাত্রাটা ছিল ওই তাপমাত্রায় কিন্তু এই ঘটনাটা ঘটছে। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে ওই দিনের বায়ুর তাপমাত্রায় বেগ বলতে পারি। ঠিক আছে, তাহলে সেটাকে শুধু ভি বললাম। এখন এই ভিটা বের করা যায় না? ভিটা বের করা যায় কীভাবে? দেখো তাহলে ভিটা এ পাশে গুণ করে দাও, তাহলে ভি ইন্টু টি, তাহলে ভি ইজ ইকুয়াল লেখা যায় 2d/t। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল 2d/t, মানে হচ্ছে বেগ ইজ ইকুয়াল সরণ বাই সময়, এই আর কি। এখন দেখো 2 ইন্টু ডি, ডি এর মান কত বলো তো? ডি এর মান হচ্ছে ডিস্টেন্স কত? 25। কোথা থেকে কোথায়? উৎস থেকে প্রতিফলক, পুরোটা 25 ডিভাইডেড সময় লাগছে কত বলো তো ফিরে আসতে? 0.143। তাহলে এখান থেকে কি মিটার পার সেকেন্ড এককে বেগটা বের হয়ে যাবে যে সেই দিনের ওই তাপমাত্রায় বায়ুতে আসলে শব্দের বেগটা কত ছিল, ডিভাইডেড 0.143
মানটা আসতেছে 349.65, 349.65 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা বের হলো। ওই দিনের বায়ুর তাপমাত্রায় যে বেগটা সেটা বের হলো। ঠিক আছে, তাপমাত্রা কিন্তু এখনো বের করিনি, আমার কাছে চাইছে কি তাপমাত্রা। তাহলে এখন দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা কি দেওয়া আছে না? আছে। তাহলে আমরা একটা সূত্র জানি যে ভি ডিভাইডেড ভি নট সমান রুট ওভার টি ডিভাইডেড টি নট। মানে উপরে T1 হলে নিচে T2, এই যে উপরে ভি নিচে এই জন্য নিচে ভি নট নিচে। ভি নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ। তাহলে খেয়াল করো, ভি এর মানটা আমি কি বের করলাম না? ওই দিনের বায়ুর তাপমাত্রায় বেগ ভি কত? 349 ডিভাইডেড কত? 349.65 ডিভাইডেড নিচে ভি নট কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা দেওয়া ছিল কত? 330 সমান রুট ওভার টি। এখন টি মানে কি? ওই দিনের বায়ুর তাপমাত্রা। কি এককে? এখান থেকে যে মানটা পাবা সেটা অবশ্যই কেলভিন এককে। এটা কিন্তু মনে রাখবা, এটা ভুল করো না। আবার সেলসিয়াস লেখো না। ডিভাইডেড টি নট মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস। কারণ এই 330 ডিগ্রি যে 330 মিটার পার সেকেন্ড যে বেগ সেটা কত তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তো আর বসানো যাবে না। কি এককে বসাবো? পরম এককে। পরম একক হচ্ছে কেলভিন একক, 273। মানে 273 প্লাস 0 মানে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। তাহলে এই টি এর মানটা কি আসবে? অবশ্যই কেলভিনে আসবে। ঠিক আছে, এখানে কখনোই মান বের করো আর ইনপুট করো যাই করো, কখনোই সেলসিয়াস এককে মান বসাবা না কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখন দেখো উভয় পক্ষকে আমি বর্গ করব। কেন? কারণ এই রুটটা উঠানো লাগবে, আমি টি এর মান বের করব। উভয় পক্ষকে বর্গ করো। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে এখানে মানটা পাচ্ছি যে 349.65 ডিভাইডেড 330, আর এইদিকে এর উপরে স্কোয়ার পাচ্ছি, আর এদিকে রুটটা উঠে যাচ্ছে। তাহলে থাকে কি? টি ডিভাইডেড 273। ঠিক আছে, তাহলে টি এর মান বের করবো। 273 এ পাশে গুণ করে দাও। তাহলে হচ্ছে কি? 273 গুণন 349.65 ডিভাইডেড নিচে কত? নিচে 330, তার উপর কি? স্কোয়ার ইজ ইকুয়াল এদিকে হলো টি। কি এককে বের হবে? ডিগ্রি কেলভিন এককে। ওকে, আচ্ছা এখন দেখো এই মানটা কত আসে। ডিগ্রি কেলভিন এককে কেন বের হবে জানো? কারণ দেখো এটা কি? মিটার পার সেকেন্ড, এটা কি? মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো কাটা গেল, থাকে কি? শুধু এই এককটা থাকে। তাহলে এর একক কি? ডিগ্রি কেলভিন। তাহলে তোমারও টি বের হবে কিসে? ডিগ্রি কেলভিনে। ঠিক আছে, তাহলে 273 গুণন 349.65 ডিভাইডেড নিচে হচ্ছে 330, এটার উপর স্কোয়ার। তাহলে মানটা হচ্ছে 306.47। তাহলে টি ইজ ইকুয়াল 306.47 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, কেলভিন এককে মানটা বের হয়েছে। তাহলে অ্যান্সার লেখার সময় কি করব? অ্যান্সার লেখার সময় সেলসিয়াস এককে সাধারণত রাখা হয়, সেলসিয়াস এককে অ্যান্সারটা লিখবো। তাহলে এখান থেকে কি করবো? 273 বিয়োগ করবো। বিয়োগ করলে কি হবে? সেলসিয়াস এককে মানটা বের হবে। এটা কেন হয় সেটা কি জানো? এই যে 273 যোগ করতেছি বিয়োগ করতেছি, তোমরা একটা ফর্মুলা পড়ছো, সেটা হচ্ছে কনভার্সন, অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিন কনভার্সন। c/5 f - 32 ডিভাইডেড 9 k - 273 ডিভাইডেড 5, 5 কাটা যায়। তাহলে ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল k - 273। এই -273 এর পাশে যদি যোগ করো সেলসিয়াসের সাথে, তাহলে পাও কেলভিন। বুঝলা কি বললাম? না বুঝলে কিছু করার নেই, এটা তোমরা জানো। হ্যাঁ, ইজি। এই যে দেখো c/5 ইজ ইকুয়াল f - 32 ডিভাইডেড 9 ইজ ইকুয়াল k - 273 ডিভাইডেড 5। তাহলে আমরা তো এই যে কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে নিচ্ছি না। তাহলে দেখো এই 5 কাটা যাচ্ছে, মাঝখানেরটা তো নিচ্ছি না। এই 5 কাটা, তাহলে c ইজ ইকুয়াল কি হয়? k - 273। এই 273টা c এর সাথে যোগ করলে পাবা কেলভিন। ঠিক আছে, তাহলে এখান থেকে মানটা আসছে কত বলো? 306. এখান থেকে আমরা মান পেলাম 33.47 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন আমরা যেটা করব, ঘ নম্বরটা সলিউশন করব। দেখো ঘ নম্বর বলছে যে এ হতে উৎপন্ন শব্দের দরুন বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এখন কথা হচ্ছে এটা হচ্ছে সোর্স। খেয়াল করো, এ হতে উৎপন্ন শব্দের দরুন, এটা হচ্ছে এ, এখান থেকে শব্দ উৎপন্ন হলো। তাহলে এই শব্দটা প্রথমে যেটা হবে, এই শব্দটা এখান থেকে যাওয়ার সময় এই শ্রোতা একবার শুনবে, মূল শব্দ সে শুনতে পারবে। এখন এই শ্রোতা থেকে আবার শব্দটা কি হবে? এই প্রতিফলক পৃষ্ঠে আঘাতপ্রাপ্ত হবে। হওয়ার পর এখান থেকে একটা কি প্রতিধ্বনি আবার তার কাছে আসবে। কার কাছে? শ্রোতার কাছে আসবে, এবং তারপর শ্রোতা ভেদ করে আবার এইদিকে আসতে পারে। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা করছে আর কি, সেটা হচ্ছে দেখো এ তো শব্দ উৎপন্ন করবে, করার পর সেই শব্দটা তো এ শুনতে পারবে, মূল শব্দটা শুনতে পেল। পাওয়ার পর দেখো আরেকটা শব্দ হচ্ছে, একটা শব্দ সে শুনতে পেল, মূল শব্দ যেটা এ উৎপন্ন করছে।
পাওয়ার পর দেখো এই শব্দটা একে ভেদ করে আবার কি করবে, এই প্রতিফলক পৃষ্ঠে আঘাত করে আবার এর এখানে চলে আসবে, তখন সে প্রতিধ্বনি শুনতে পাবে, তাই না? তাহলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে মূল শব্দ যেটা সে 100% শুনতে পারবে, আরেকটা শব্দ হচ্ছে এই মূল শব্দ যেটা এই যে প্রথমবার শুনলো, শোনার পর এই শব্দটা আবার প্রতিফলক পৃষ্ঠে আঘাত করার পর যে শব্দটা আসতেছে সেটা শুনতে পারবে কিনা, এইটা তোমাকে প্রশ্ন করছে। এখন কথা হচ্ছে একটা শব্দ তুমি যে শুনলা আর একটা শব্দ শুনতে পারতেছো কিনা এটা বলছে আর কি কোশ্চেনে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা শব্দ শুনছো, তাহলে আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ একটা শব্দ শুনলে তোমার ব্রেনে 0.1 সেকেন্ড ধরে এটা স্টেবল করে এবং তখন তোমার অনুভূতিজন মানে তখন তুমি এটাকে শব্দটাকে বুঝতে পারো। মিনিমাম 0.1 সেকেন্ড ধরে স্টেবল থাকতে হবে তোমার ব্রেনে একটা শব্দ, তাহলে তুমি ওই শব্দটাকে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই 0.1 সেকেন্ডের আগে যদি খেয়াল করো এই শব্দটা শুনছো, শোনার 0.1 সেকেন্ড আগেই যদি এই শব্দটা এখানে আঘাত পেয়ে আবার এখানে এর কানে আসে, তাহলে দেখো 0.1 সেকেন্ডের আগে আরেকটা শব্দ আসতেছে, তাহলে তুমি কি ওটা শুনতে পারবা? তুমি ওটা শুনতে পারবা না। কেন? কারণ তুমি একটা শব্দ শুনছো, এটা তোমার ব্রেনে 0.1 সেকেন্ড স্টেবল হবে আগে, তারপর আরেকটা শব্দ কি করবে তোমার ব্রেনে ঢুকবে আর কি, মানে তুমি শুনতে পাবা, ঠিক আছে? তাহলে এই শব্দটা তোমার কাছে আসলো, আসার পর এই প্রতিধ্বনিটা এখান থেকে দেখো এখান থেকে এইটুকু জায়গায় আসতে যদি 0.1 সেকেন্ড সময় লাগে, তার মানে তুমি শুনতে পাবা, কারণ 0.1 সেকেন্ড ইতিমধ্যে এটা তোমার ব্রেনে স্টেবল হয়েছে, তারপরে এই শব্দটা আসছে, তুমি শুনতে পাবা। আর যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় লাগে তাহলে তো আরও ভালো মতোই শুনতে পাবা। আর যদি এই 0.1 সেকেন্ডের আগেই এই শব্দটা শুনছো, শোনার 0.1 সেকেন্ডের আগেই এই শব্দটা আবার তোমার কানে আসে, তাহলে তুমি শব্দটা শুনতে পাবা না। তাহলে তোমার এখন বের করতে হবে জাস্ট এই যে শব্দটা এখান থেকে এখানে আঘাত পেয়ে যে এখানে আসলো, তাহলে তার সময়টা বের করতে হবে। কথা কি বুঝছো? সময়টা বের করতে হবে। এই শব্দ শোনার, এই শব্দটা শুনছো, শোনার পরে এই শব্দটা এখান থেকে গিয়ে এখানে আঘাত লেগে আবার এখানে আসতে যে সময়টা লাগে, এই সময়টা তুমি বের করবা। এই সময়টা যদি 0.1 সেকেন্ড হয় অথবা এর চেয়ে বেশি হয় তাহলে শুনতে পাবা, ঠিক আছে? আচ্ছা, এই সময়টা আমরা এখন বের করব। দেখো, তাহলে আমরা জানি কি টি সময় ইজ ইকুয়াল 2d/v, ঠিক আছে? তাহলে ডিস্টেন্সটা কত? 2 × d। তাহলে d মানে কি দেখো তো, এইটুক কত? 10 মিটার। পুরোটা যদি হয় 25, এইটুক যদি হয় 10, তাহলে এইটুক কত? 15 না, এইটুক হচ্ছে 15। তাহলে কয়বার যাওয়া আসা করছে? 2 বার। তাহলে d এর মান কত? 15 কিন্তু, হ্যাঁ? তাহলে 2 × এই যে d ডিভাইডেড v। v মানে হচ্ছে শব্দের বেগ, শব্দের বেগ, শব্দের বেগ। আচ্ছা, শব্দের বেগটা কত ছিল? আচ্ছা দেখো, এ হতে উৎপন্ন শব্দ আরে বাধা পেয়ে ফিরে আসতে সময় লাগে 0.143 সেকেন্ড। তাহলে আমরা শব্দের বেগটা কি বের করছিলাম না? দেখো তো গ নম্বরে 339.65, 339.65। তাহলে সেইটা মানটা বসায় দাও, 339.65। তাহলে এখান থেকে কি সময়টা পাবা না? এখন বলো এই সময়টা কত? এই সময়টা হচ্ছে 2 × 15 ডিভাইডেড 349.65। তাহলে মানটা আসতেছে 0.085, 0.085। এখন এই যে 0.085টা কি? 0.085 হচ্ছে শব্দটা সে শুনলো, শোনার পর এখান থেকে শব্দটা বাধা পেয়ে তার কানে আসতে 0.085 সেকেন্ড সময় লাগবে। তাহলে দেখো তো এইটা কি? এই 0.085 যে টাইমটা বের করলাম, এইটা কি? এটা ছোট, কার চেয়ে? 0.1 সেকেন্ডের চেয়ে কম না? তাহলে 0.1 সেকেন্ডের আগেই, 0.1 সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই আরেকটা শব্দ যদি আসে, সেটা কি তুমি শুনতে পাবা? শুনতে পাবা না, কারণ 0.1 সেকেন্ড প্রথম যে শব্দটা, মূল শব্দ, এটা তোমার ব্রেনে আগে 0.1 সেকেন্ড স্টেবল হবে, এর মধ্যে আরেকটা শব্দ চলে আসছে, তার মানে তুমি দ্বিতীয় শব্দটাকে শুনতে পাবা না, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, অর্থাৎ ওই লোকটি প্রতিধ্বনি শুনতে পাবে না, প্রতিধ্বনি শুনতে পারবে না, পারবে না। কথা কি বুঝছো? প্রতিধ্বনি শুনতে পাবে না।